স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। শীতের শুরুতে নির্বাচনী উত্তাপ মার্কিন মূলকে চলছে ভোট গ্রহণ। গতানুগতিক ধারায় ডোনাল্ড ট্রাম্প কি পড়বেন মুকুট, নাকি প্রথম নারী হিসেবে হিলারি ক্লিন্টন বদলে দেবেন আমেরিকার নির্বাচনী ইতিহাস? এসব নিয়ে আজকের আলোচনা। মার্কিন নির্বাচন কথা বলতে স্টুডিওতে আছেন কানেক্ট কনসাল্টিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক তাহিয়া খলিল, আছেন আমেরিকান অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ আলমাস কবির, আছেন অ্যাস্ট্রোটেক্স গ্রুপ অফ কোম্পানিজের সিইও কাজী নজরুল ইসলাম এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান নাভিদ মাহবুব। নাভিদ ভাই, স্ট্যান্ড আপ কমেডিয়ান মানে এটা আপনার একটা খুবই খণ্ডিত পরিচয় হলো, তারপরও আপনার কাছে একটু মার্কিন নির্বাচনে জানতে চাইবো, কেন একটি জোকই শুনতে চাইবো না সেটি একটু বলতে পারেন? এখন নির্ভর করছে কে জিতে। এখন সবাই তো চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প না আসছে সবাই ভয় পাচ্ছে, কিন্তু আমি কমেডিয়ান হিসেবে বলি, আমি বলছি না যে আমি তাকে সমর্থন করি, কিন্তু উনি যদি প্রেসিডেন্ট হয়, আমাদের মতন কমেডিয়ানরা আগামী 4 বছর উই আর ইন বিজনেস, মানে আমাদের রমরমা ব্যবসা যাবে। তো সেই জন্য আমি মানে যদি বলে যদি হতেই হয়, আমি অন্তত পক্ষে খুশি হব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আসলে প্রেসিডেন্ট না হলে ঠিক হারিয়ে যাবেন সেরকম তো লোক তো ডোনাল্ড ট্রাম্প না, তাকে খুঁজে পাওয়া যাবে নিশ্চয়ই, মানে কমেডি করার মতো উপাদান পাবেন। কিন্তু এটা হলো একটা অনেক ওরকম আর কি, যে আপনার থাকে না ওই যে কি জানি বলে ইয়ের মতন, আপনার ওই যে যখন ফরেস্ট ফায়ার হয়, আপনি একদিকে আগুন নিভাবেন আর ফুট করে বের হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমরা আশা করছি যে উনি আমাদেরকে অনেক বিনোদন দিয়েছেন আমাদেরকে, যেটা বললাম যে এই যে এই 1-1.5 বছর ধরে উনি যে ক্যাম্পেইন ট্রেলে ছিলেন, এই সময় কিন্তু আমাদের কমেডিয়ানদের খুব ভালো দিন গেছে। উনি না থাকলে আমাদের রিসেশন শুরু হয়ে যাবে। এর আগে যেমন জর্জ ডব্লিউ বুশের সময় ছিল, হ্যাঁ, ইনফ্যাক্ট আমার ধারণা যে দ্বিতীয়বার যে জর্জ ডব্লিউ বুশকে প্রেসিডেন্ট করা হয়েছিল, ওই সময় সব কমেডিয়ানরাই তাকে ভোট দিয়ে আর 4 বছর যাতে অফুরন্ত সাপ্লাই পাওয়া যায়। আমেরিকায় এত কমেডিয়ান নাকি নাভিদ ভাই? কমেডিয়ানরা দ্য মোস্ট স্ট্রাগলিং পপুলেশন, এদেরকে ভুলে গেছে মানুষ, এবং এই ধরনের মানুষই কিন্তু আমাদের এই পেশাটাকে জীবিত রাখতে পেরেছে। তো সেটি জানা হলো না, তাহলে আপনি কি চাচ্ছেন যে ট্রাম্প আসুক, নাকি মানে ট্রাম্প আসলে আপনি খুশি হবেন? আমি এখন উনি আসছে তো, ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে আমেরিকাতে শো করতে গেছিলাম, সান ফ্রান্সিসকোতে শো করছিলাম, বললাম যে দেখেন যদি ট্রাম্প আসবে এই ভয়ে আমি এখন শো করে নিচ্ছি, কারণ আমি তো মুসলমান, প্রেসিডেন্ট হলে আমি আর পরে যেতে পারবো না, এখন শোটা করে নি। তো এখন ইন অল সিরিয়াসনেস অফকোর্স চাচ্ছি না, এখানে ভয় ভীতির ব্যাপার আছে, কারণ সিরিয়াসলি যদি বলি উনি তো প্রোটেকশনিস্ট, তাই না? রাইট। তো ওদের আগে ছিল হার্বার্ট হুভার, এরকম প্রোটেকশনিস্ট ছিল, এবং উনি হার্বার্ট হুভার যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, এই ঠিক ওই স্টক মার্কেট ক্র্যাশের পরে, দেখেন কমেডিয়ানকে অনেক কিছু জানে, 1929 এই ক্র্যাশের পরে যখন হার্বার্ট হুভার প্রেসিডেন্ট হলো, এবং উনি এত প্রোটেকশনিস্ট ছিল যে এই 4 বছর কিন্তু ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে। বলে যে ওয়েস্টার্ন ইকোনমিতে দ্য লংগেস্ট রিসেশন ওয়াজ বিকজ অফ দিস প্রোটেকশনিজম ফ্রম হার্বার্ট হুভার। তো এইটাই সবচেয়ে বড় ভয় ডোনাল্ড ট্রাম্পের থেকে। কাজী নজরুল ইসলাম দীপু, কাকে চাচ্ছেন প্রেসিডেন্ট হিসেবে? কে হবেন বলে মনে করছেন? কি বিশ্লেষণ করছেন? আমার মনে হয় আসলে মন থেকে আমি চাচ্ছি আসলে হিলারি ক্লিন্টন। কেন বলেন তো? হিলারি ক্লিন্টনও তো মানে উনি যদি মানে কুমির হন, হিলারিও তো যথেষ্ট পরিমাণে ধূর্ত শৃগালের মতোই। হ্যাঁ, আসলে মিথ্যাবাদী। ঠিকই বলেছেন। আই থিংক মেনি অ্যানালাইসিস শোজ দ্যাট মেবি বোথ অফ দেম আর উইকার ক্যান্ডিডেটস, বাট সেখান থেকে আলটিমেটলি ইউ হ্যাভ টু পিক সামওয়ান। সবচেয়ে আনপপুলার ক্যান্ডিডেট আমেরিকার ইতিহাসে। আমি মনে করি আনপপুলার সার্টেনলি আপনি যদি দেখেন বোথ ফ্রম দ্য এক্সপেরিয়েন্স এন্ড হোয়াট হি হ্যাজ ডান, সব দিক থেকে চিন্তা করলে আই থিংক হিলারি ক্লিন্টন উইল বি বেটার ক্যান্ডিডেট। আর আরেকটা জিনিস হয়েছে, আপনি যদি হিস্ট্রিতে দেখেন, আমেরিকান হিস্ট্রিতে আসলে সেক্রেটারি অফ স্টেট থেকে যারা প্রেসিডেন্ট হয়েছেন, ইনফ্যাক্ট আপনি কিছু এক্সাম্পল যদি, যেমন জেমস ম্যাডিসন বলেন, থমাস জেফারসন বলেন, দে আর দ্য ফিউ এক্সাম্পলস। এবং লাস্ট যে হয়েছেন মানে গত সেঞ্চুরি, হ্যাঁ, অলমোস্ট 100 ইয়ার্স এগো, কিন্তু দে হ্যাভ ডান এক্সিলেন্ট জব। এবং সেই নামগুলো আপনি যদি চিন্তা করে দেখেন, সেই মেডিসন থেকে শুরু করে, আমার মনে হয় সেই ধারাবাহিকতা এটা হবে। একটা চ্যালেঞ্জ হচ্ছে, যেমন আসলে এগেন হিস্ট্রিতে যদি দেখেন, ডেমোক্রেটিক পার্টি পরপর 3টা টার্মে এসেছে লাস্ট 1948, তারপরে কিন্তু একমাত্র রিপাবলিকানরাই আসলো যখন ওই রিগানের পরে যখন সিনিয়র বুশ আসলেন। কাজে সেখানে আমি মনে করি শি ডাজ হ্যাভ সাম চ্যালেঞ্জেস, বাট আমি খুবই হোপফুল যে হিলারি ক্লিন্টন উইল ওভারকাম দ্যাট, এন্ড যেভাবে দেখা যাচ্ছে আই থিংক শি ইজ অলরেডি সিকিউর। আলমাস ভাই, আপনার পছন্দ শুনি। ভোট অবশ্য অর্ধেক না হলো 3 ঘন্টার মতো হয়ে গিয়েছে, 3 ঘন্টার মতো হয়ে গেছে, এবং মানে আর কিছুক্ষণের মধ্যে থেকে হয়তো আমরা মানে ফলাফল আসা শুরু করবে, এবং আমরা বুঝতে পারবো না। ফেভারিট বলা বা পছন্দের বলাটা মুশকিল। এবার তো জানেনই, এবারে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ইলেকশন হচ্ছে, তো দুজনেরই ভালো দিক খারাপ দিক আছে। তবে অফকোর্স হিলারি ক্লিন্টনের যেহেতু যে অভিজ্ঞতা অ্যাজ আ সেক্রেটারি অফ স্টেট, অ্যাজ আ সেনেটর, এবং তার যে 30 বছরের যে লং এক্সপিরিয়েন্স ইন দ্য পাবলিক সার্ভিস অ্যাজ আ ফার্স্ট লেডি অলসো, সো সেইটা ডেফিনেটলি উইল গিভ হার অ্যান অ্যাডভান্টেজ অ্যাজ আ প্রেসিডেন্ট।
এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বাট অ্যাট দ্য সেম টাইম যারা আমরা সবসময় খালি এই দুইজনকে নিয়েই কথা বলছি, there are, as you know, there are many other candidates. আপনি কি ওদের কথা বলতে চান? No, আমি সেটা বলতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, না, খালিদ ভাই, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে যে মনে করেন ধরেন They are joke. they are but the thing is না, আমার মনে হয় না তাদের ফ্যামিলি তো তারে নিয়ে প্রেসিডেন্টের ক্যান্ডিডেসি নিয়ে কথা বলে কেউ। না, that's true, that is true, but the problem is আমাদের এখানে কিছু একটা জিনিস দেখতে হবে যে টু পার্টি সিস্টেমের যে সমস্যাগুলো, এইখানে কিন্তু এটা মানে বের হয়ে আসে যে টু পার্টি সিস্টেমের যে প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক খারাপ দিক আছে। সো এইখানে থার্ড পার্টি কখনো বিকজ অফ দ্য ইলেকট্রাল সিস্টেম, ইলেকট্রাল কলেজ, এখানে টু পার্টি বা থার্ড পার্টি কখনোই সুবিধা করতে পারে না। বাট একটা জিনিস স্পষ্ট, একটা জিনিস হয়তো আমেরিকান পিপল মানে বুঝতে পারবে এইটার পরে, যে কি কি সমস্যা এই দুই পার্টিরই আছে বা দুই পার্টির লোকজনেরই আছে। যেমন মনে করেন ট্রাম্পের সমস্যার কথা তো বলে শেষ করা যাবে না, এটা তো আর বলার দরকার নাই। হিলারি যেমন মনে করেন এই যে তার ইমেল কন্ট্রোভার্সি, তার ইররেসপন্সিবিলিটি, বা তার ক্লিন্টন ফাউন্ডেশন নিয়ে যে কন্ট্রোভার্সি ইত্যাদি নিয়ে যে সেক্রেটারি অফ স্টেট হিসেবে হিলারি ক্লিনটনের ব্যর্থতা আকাশ সমান। না, সেটা মানে মানে পৃথিবীটা যে আজকে খুব ভালো জায়গা আমরা বলছি না, তার জন্য হিলারি ক্লিনটন অনেকখানি দায় রয়েছে। মানে অন্য ইমেল বা অন্য কোনো কিছু যদি সেটাই হচ্ছে যে মানে কি কি করা উচিত না, সেই জিনিসটা কিন্তু আমেরিকান লোকেরা কিন্তু এবার খুব ভালোভাবে জেনেছে যে কোনটা কোনটা কি কি গুণ একজন প্রেসিডেন্টের থাকা উচিত না। তাই আপা, আপনি কি মনে করছেন যে আমার এটা জানা হলো না, আপনিও কি মনে করছেন যে হিলারি ক্লিনটনই জিতবেন? মোস্ট প্রবাবলি হিলারি ক্লিনটন জিতবে। তাই আপা, আপনি কি মনে করছেন? আমিও মনে করছি মোস্ট প্রবাবলি উনি জিতবেন। আচ্ছা। দেখেন, আমেরিকা সর্ববৃহৎ ইকোনমি দেশের, 18.5 ট্রিলিয়ন জিডিপি তাদের। এখন এত বড় জিডিপিতে কিন্তু অন্যান্য অনেক দেশের অনেক ইনভেস্টমেন্ট আছে। সো এই সবগুলো ইনভেস্টমেন্ট কিন্তু এখন একটা ইয়ের মধ্যে আছে, কি বলবো, দে আর ইন সাম কাইন্ড অফ ডেঞ্জার যদি ট্রাম্প আসেন। কারণ যে ইলেক্টেড হবেন, প্রেসিডেন্ট হবেন, উনি কিন্তু শুধু যে আমেরিকার প্রেসিডেন্ট তা না, উনি হি অর শি ইজ অলসো ওয়ার্ল্ড লিডার। আর নাবিদ যে একটু আগে বলছিল যে প্রোটেকশন ইজ বিউটা, হ্যাঁ। সো ট্রাম্প যদি আসে, তাহলে এই যে ইনভেস্টমেন্টগুলি আছে অন্যান্য দেশের, এই দেশে যে ইনভেস্টমেন্টের জন্য অন্যান্য দেশগুলির উন্নতি হচ্ছে, ট্রাম্পের এই প্রোটেকশনিস্ট ইয়েটাতে, ভিউটাতে কিন্তু অন্যান্য দেশের উন্নতির জন্য আসলেই কোনো ইনভেস্টমেন্ট করছে? আমেরিকার উন্নতি মানে অন্য দেশে ওর থাকা না থাকা সবই কিন্তু পিওর, মানে আমি বলবো যে অর্থনৈতিক, ওর জন্য অর্থনৈতিক সিদ্ধান্ত। না, আমি না সেটা বলছি না, আমি বলছি অন্যান্য দেশের যে ইনভেস্টমেন্ট আমেরিকাতে আছে, আচ্ছা, যদি ট্রাম্প আসে, যেটা বলা হচ্ছে যে প্রোটেকশনিস্ট হবে, তবে সেই সব দেশের কিন্তু ক্ষতি হবে। ইনভেস্টমেন্ট ফিরিয়ে দিবে কিনা সেটা আমার সন্দেহ রয়েছে, যে ইনভেস্টমেন্ট সেটা দিবে না, কারণ মানে পাগলও টাকা ছেড়ে না আসলে। যদি সে তার কথা যেটা সে বলছে যে সে আমেরিকার জবগুলো ফিরিয়ে আনতে চায়, সে চায়নাতে যে জব চলে গেছে সেটা সে ফিরিয়ে আনতে চায়, কিন্তু তাকে যখন সাংবাদিকরা বারবার প্রশ্ন করেছেন আপনি কিভাবে এটি করবেন, তার কিন্তু কোনো জবাব কোনো ব্যাপারে কোনো প্ল্যান নেই। কিন্তু খালেদ ভাই, এইটাই যেটা তাইয়াপা বলছেন যে দিস ইজ আমাদের জন্য অ্যাজ আ বাংলাদেশি এটা কিন্তু ম্যাটার অফ কনসার্ন। ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয়, হি উইল ট্রাই টু মানে কিপ হিজ ওয়ার্ড, না? তার মানে সে এই যে আমাদের এখানে যে বিশাল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট মানে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস এক্সপোর্টার, অ্যান্ড আমাদের মানে হিউজ এক্সপোর্ট টু মানে ইয়েতে আপনার ইউএসএ তে। সো এটা তো একটা বিরাট বড় ব্যাপার। এই যে সে কি এখন তাহলে চেষ্টা করবে যে ঠিক আছে এখানে যাতে বিদেশে গার্মেন্টস ম্যানুফ্যাকচার না হয়ে এই গার্মেন্টসটা আমেরিকান সয়েলে হয়, সো এই ধরনের সে একটা লেজিসলেশন করার চেষ্টা করবে, মানে বানানোর চেষ্টা করবে। সো এইগুলো একটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য একটা থ্রেট, বাংলাদেশ ইকোনমির জন্য একটা থ্রেট মনে করছেন। নাবিদ ভাই, অনেকেই ট্রাম্পের অনেক কথা আসলে গোসা করেছেন। মেক্সিকোতে তিনি ওয়াল বানিয়ে দিবেন, তিনি লাটিনা বিশ্বসুন্দরীকে মিস হাউসকিপিং বলেছেন, মুসলমানদের নিয়ে তিনি আলাদা করে কথা বলেছেন, কালোদের নিয়ে কথা বলেছেন। কিন্তু আবার অনেকে বলছেনও যে এইগুলি আসলে অনেক মার্কিনীদেরই মনের কথা। আপনিও কি তাই মনে করেন? আমি এখন কাজীও বলবে, কারণ আমরা দুজনে আমরা কিন্তু মিশিগানে ছিলাম, ফোর্ডের চাকরি করতাম, মিড ওয়েস্টে ছিলাম। মিড ওয়েস্টকে বলা হয় হে হা, যে মানে একটু সোজা কথা, যে ওরা একটু অন্যভাবে চিন্তা করে। তো আমি এবার যে গেলাম আমেরিকাতে, আমি দুটো এক্সাম্পল দিই। একজন আমার সাথে ফোনে কথা বলছিলাম, তো সে বলছিল যে দেখো অ্যাটলিস্ট দিস গাই মিনস সামথিং। এই কথাটা যখন সে আমাকে বললো, এবং বললো যে ও তো পলিটিশিয়ান না, ও একজন ব্যবসা করে, একদম হি কামস ফ্রম আউটসাইড। এই জিনিসটা কিন্তু অনেকেই বিশ্বাস করে। সুতরাং আমরা যতই যোগ করি আর না করি, এরকম প্রচুর লোক আছে। আর স্পেশালি আমরা মিডওয়েস্টে থেকেছি দুজনে, হ্যাঁ, আমরা ওখানে পড়াশোনা করেছি, ওখানে আমরা চাকরি করেছি, এবং এখানে এরকম প্রচুর লোক আছে যারা ওইভাবে বিশ্বাস করে যে ট্রাম্প যে কথাটা বলছে, উই উইল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, ওরা ওটাতেই বিশ্বাসী। কারণ আমরা দুজনে অটো ইন্ডাস্ট্রিতে ছিলাম। দ্য মোস্ট
হিট ইন্ডাস্ট্রি যখন এই ম্যানুফ্যাকচারিং বাইরে চলে যায়, তো ওদেরকে যখন বলা হচ্ছে যে আমি চাকরিটা নিয়ে আসবো, ওরা কেয়ার করে না কিভাবে আনবে, যেটা আদৌ এটা সম্ভব কিনা এই সফিস্টিকেশন ওরা চিন্তা করছে না। ওরা বলছে নিয়ে আসবে, গ্রেট, আমি ওকে ভোট দিই। এন্ড দিস ইজ দ্য স্ক্যারি পার্ট। এবং এই কারণে কিন্তু মিড ওয়েস্টে দেখবেন সব রেড। মিডওয়েস্টে রেড হলো সেগুলি আসলে খুব মানে আমি যদি মানে আপনাদের একটু মানে রাজ্যগুলির কথা মনে করিয়ে দিই, বা আপনি যদি মিনেসোটার কথা বলেন, আমি যদি আরেকটু ওদিকে যাই, যে ওগুলিতে আসলে খুব বেশি যে ইলেকট্রাল ভোট আছে সেই ব্যাপারটি সেরকম না। আমেরিকানদের ভোটার মানে যে ভোটিং বিহেভিয়ার সেটি একটু আপনার কাছে শুনতে চাইছিলাম, যে আমাদের প্রতিনিধি যারা ওখানে আছেন তারা কিন্তু কোনো ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন না, বড় কোনো লাইন দেখতে পাচ্ছেন না। বারবার উনি বলছেন যে বাংলাদেশ ইলেকশনের সাথে এতটাই আলাদা যে অন্য একটি দিনের সাথে তিনি এটি তফাৎই করতে পারছেন না। আসলে আমেরিকান, এগেন আপনি যদি আমেরিকান হিস্ট্রি দেখেন, আমেরিকানদেরকে বলা হয় আসলে দে আর ভেরি অ্যাপাথেটিক। তারা সবসময় চিন্তা করে হুএভার কামস আমেরিকা উইল রান ইটস ওন কোর্স। তো সেই একটা কারণে কিন্তু আমেরিকান হিস্টোরিক্যালি আমেরিকান ভোটিং পার্সেন্টেজ হ্যাজ বিন ভেরি ভেরি লো। আরেকটা হচ্ছে যে আমেরিকাতে কিন্তু এখনো ওই যে রেড স্টেট এবং ব্লু স্টেট যেগুলো, যার কিছু আছে ডাইহার্ড রেড স্টেট, যে হিস্টোরিক্যালি তারা সেভাবে ভোট দিয়ে আসছে, এবং ব্লু স্টেটের মধ্যেও আছে। আলটিমেটলি দেখা যায় যে ফাইটিংটা চলে আপনার যেগুলো সুইং স্টেট, যেখানে আপনার ইনফ্লুয়েন্স করা যেতে পারে। তো ওখানে সেটাই আসলে নাবিদ যে কথাটা বলছিল, যে আপনার ওই আমেরিকাতে এখনো কিছু সংখ্যক মানুষ আছে যারা আপনার সেই গোড়া মনোভাব নিয়ে এখনো আছে, যে আলটিমেটলি অল দ্য ইমিগ্রেন্ট শুড বি আউট, ইট শুড বি রিয়েল পিওর ব্লাড পিপল দেয়ার। পিওর ব্লাডটা কোন সময় থেকে শুরু হবে, মানে সেটাই তারা চিন্তা করছে না। আলটিমেটলি মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, হোয়াট ইট ওয়াজ ব্রাউন অরিজিনালি, ইটস এ নেশন অফ ইমিগ্রেন্টস টু বিগিন উইথ, তাই না? তো ওই জিনিসগুলো চিন্তা করেন। ইভেন যে ডোনাল্ড ট্রাম্পও যে বলছেন যে ইমিগ্রেন্টদের বের করে দেবেন, আপনি যদি তার হিস্ট্রিও দেখেন, আলটিমেটলি হিজ প্যারেন্টস কেম ফ্রম নর্দার্ন আয়ারল্যান্ড অর আয়ারল্যান্ড পার্ট, রাইট? তো এগুলো তো মুছে ফেলা যায় না। তো এগুলো কথাগুলো অনেক সময় মনে হয় যে ভেরি নুইসেন্স মনে হলেও তা মানে ট্রাম্পের কথা মানুষকে কেমন আকর্ষণ করতেছে সেটি অনেকটা বোঝানো যায় যে নর্থ ক্যারোলাইনাতে যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায় বিভক্ত করে দিয়েছে ট্রাম্পের কথা। কারণ এটি ডেমোক্রেটদের দিকে ঝুঁকে থাকলেও ভোটাররা এখন বিশেষ করে সাদা ভোটার, যারা শ্রমিক শ্রেণীর সাদা ভোটাররা, তারা ট্রাম্পের কথা গভীর মনোযোগে বিবেচনা করছেন। আমরা কি আসলে একটি ইতিহাসের ক্রসরোডে দাঁড়িয়েছি কিনা, যেখানে সাদা কালো এইভাবে ভাগ হয়ে যাবে? মানে এটা ভেরি আনফরচুনেট, ভেরি ভেরি আনফরচুনেট যে যেখানে সবসময় সব জায়গায় আমরা ইন্টিগ্রেশনের কথা বলছি, ট্রাম্পের এই কথাবার্তাগুলো আমি জানি না সত্যি জানি না কি সে কি সত্যি এগুলো মিন করে বলেছে, নাকি ইট ওয়াজ আ স্টান্ট, মানে পাবলিসিটি স্টান্ট। বাট যেটাই হোক না কেন, এটা কিন্তু একটা অনেক ডিভাইসিভনেস একটা ক্রিয়েট করেছে। সো এটা একটা বড় ভেরি একটা আনফরচুনেট জিনিস এই ইলেকশনের মানে ক্যাম্পেইন থেকে। তাই আপা হিলারি ক্লিনটনের যে মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? একটা স্কুল বলছে হিলারি খুব ভালো করেই জানতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু এর আগে কখনো কোনো মেয়ে প্রেসিডেন্ট হন নাই, তো তিনি একটি বাড়তি সুবিধা পাবেন, সেই সুবিধাটি তিনি নিতে যাচ্ছেন, এবং তার জন্যই বার্নি স্যান্ডার্সকে না দিয়ে ডেমোক্রেটরা ওকেই নির্বাচিত করেছেন, যে মেয়ে বলে সুবিধাটা পাওয়ার জন্য। বার্নি স্যান্ডার্স কিন্তু জুদের বোধহয় এখনো সময় আসেনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার, মানে যদিও তারা খুবই কালো একটা মেয়ে হওয়ার পর একটা জু হতে পারে, হ্যাঁ হয়তোবা কালো না। বারাক ওবামা ওয়াজ খাকি, এখনো পুরো কালো জানে, ওরা আস্তে আস্তে যাচ্ছে ডিফারেন্ট শেডস অফ ব্রাউন। সেটাই। বাট হ্যাঁ না, হিলারি আই থিংক খুবই বিচক্ষণ একজন পলিটিশিয়ান। উনি যখন ফার্স্ট লেডি ছিলেন তখন থেকে কিন্তু আমার মনে হয় উনি মনস্থির করেছিলেন যে উনি she will run for the president. আজকে একটা ক্লিপ দেখছিলাম CNN-এ, উনার এবং বিল ক্লিনটন এবং উনার একটা ইন্টারভিউ, এবং ওখানে কিন্তু বলছিলেন যে উনি নিজেকে বলেননি, সরাসরি বলেছেন যে একজন মহিলা প্রেসিডেন্ট অবশ্যই হওয়া দরকার, এবং বিল ক্লিনটনও ওনাকে এর উপরে আরো জোর দিয়ে কথা বলছিলেন। তো তখন যে ইন্টারভিউয়ার সে বলছে যে বিল ক্লিনটন তখন নিশ্চয়ই মনে মনে ভেবেছেন ওনার পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন উনি ভবিষ্যতের প্রথম মহিলা মানে প্রেসিডেন্ট হবেন, এবং এভাবেই আমার মনে পুরোটা মানে আমার মনে হয় ওইভাবেই সাজানো হয়েছে জিনিসটা যাতে হয় না। এবং এখন পর্যন্ত আমার তো মনে হয় উনি খুবই যোগ্য ক্যান্ডিডেট। ওনার সবারই ব্যাগেজ আছে, পলিটিক্যাল ব্যাগেজ সবারই আছে, সব পলিটিশিয়ানেরই পলিটিক্যাল ব্যাগেজ আছে। জি নাবিদ, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন আপনার কাছে ফিরে আসবো, যে দুটি সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যেটি আলোচিত, সেটি হচ্ছে যুদ্ধ এবং অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যু। আপনি আমাদের
দুইজন ক্যান্ডিডেট যেই 2-3টি ডিবেটে অংশগ্রহণ করেছেন, যতগুলি বক্তৃতা দিয়েছেন, আপনার কাছে কি মনে হয় যে কার অবস্থান কিরকম থাকবে? আমরা কি শান্তির পৃথিবী কার মাধ্যমে আশা করতে পারি, আশা করতে পারি কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশের। নাভিদ ভাই, যুদ্ধ এবং অস্ত্র ইস্যুতে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে আপনি অবস্থানগত কি তফাৎ দেখলেন? কে আসলে আমাদের জন্য ভালো হবে বা আদৌ কোনো যেটা সবাই বলছে এটা হলো মন্দের ভালোর ব্যাপার। আচ্ছা। যেটা একটা মিম বেরিয়েছিল যে ট্রাম্পের সমস্যা হলো ফিমেল, ওর সমস্যা হলো ইমেল। হ্যাঁ, তো এখন কথা হলো যেটা হলো যে মন্দের ভালো সবাই এখন হিলারি ক্লিনটন শি ইজ ভেরি কোয়ালিফাইড, কিন্তু যদি আরো অন্য কোনো কোয়ালিফাইড মানুষের সাথে ইলেকশনে নামতো হয়তো বা রেজাল্ট ডিফারেন্ট হতে পারতো। তো এখন কথা হলো যে প্রশ্ন হলো যে আমরা কি যেই প্রেসিডেন্ট হোক আমরা কি আরো শান্তিপ্রিয় কোনো জগতে যাব? মনে হয় না। আমার মনে হয় যে ওইটা কোনো ক্যান্ডিডেট সাথে সম্ভব না, কারণ এখানে একটা বড় একটা আর্মস ইন্ডাস্ট্রি আছে। ওদেরকে তো ব্যবসা করতে হবে। তো যুদ্ধ যদি নাই থাকলো তাহলে কিভাবে ব্যবসা হবে? নাভিদ ভাই, আরেকটা জিনিস জানতে চাইছিলাম, আপনি বিরতির সময় এটা কিছুটা আলাপ করছিলেন যে আমেরিকাতে যখন নির্বাচন হয় সেই সময় তো নিশ্চয়ই আপনি বেশ কয়েকবারই আপনার ওখানে থাকা হয়েছে, তো সেই সময়টার কথা যদি বলতেন যে ভোট দিতে যাওয়া না যাওয়া মানুষ আপনি যেগুলি বলছিলেন আমরা দর্শকদের। একটা হলো যে আমাদের এখানে যেমন একটা কোন ইলেকশনের মানে একটা মেলার মতন অবস্থা হয়ে যায়। হ্যাঁ, ওখানে এরকম মঙ্গলবার এটা অফিস ডে, সবাই অফিসে যাচ্ছে, ধাক্কায় টাক্কায় বস বলে যাও যাও যাও, সবাই যাওয়া যাচ্ছে, ঠিক আছে যাচ্ছে, কারণ সবার মধ্যে একটা কিছুটা অনীহা কাজ করে যে আচ্ছা আমার ভোটটাকে আসলে কাজ হবে কিনা, কারণ এখানে সবসময় পপুলার ভোট হয়েও তো কেউ হারতে পারে, অ্যালগোর যেটা হলো। আচ্ছা, সেকেন্ড হলো যে আচ্ছা যদি ক্যালিফোর্নিয়াতে ডেমোক্রেটটা জিতবে তো আমার গিয়ে কি না কি, এরকম একটা কিছু অনীহা। অনেকে জানেন ও আচ্ছা কে ক্যান্ডিডেট আছে জানি না, তো বলো তো কে ক্যান্ডিডেট, এরকমও আছে কিছু কিছু। কিন্তু আবার অন্যদিকে আবার যেটা হয় যে ট্রাস্টটা খুব বড় ফ্যাক্টর কাজ করে। যেমন লাস্ট ওবামার যখন ইলেকশন ছিল তখন সান ডিয়েগো ক্যালিফোর্নিয়া থাকতাম, তো সকালে উঠে দেখি যে পাশের বাসার লোক গ্যারেজ খুললো এমনি করে। হ্যাঁ, এমনি করে কি করো, আমার এখানে পোলিং স্টেশন। হোয়াট? বলে হ্যাঁ, বলে আমার বাসা। সো আপনি নাগরিক হিসেবে আপনি কিন্তু ভলান্টিয়ার করতে পারেন যে আমার মহল্লায় আমি আমার বাসাটাকে পোলিং স্টেশন বানাবো, এবং ওখানে পুলিশ থাকবে কিছুই না, সে একা হাফ প্যান্ট পরে পাংখা নিয়ে বসে লেবু শরবত খাচ্ছে, ম্যাগাজিন পড়ছে, কে কে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে, এবং দিন শেষে সে ঠিকই ব্যালট বক্স নিয়ে গিয়ে গাড়ি করে গিয়ে জমা দিয়ে চলে আসলো। ওই ট্রাস্ট ফ্যাক্টর, ওটা আমার কাছে একটা অদ্ভুত একটা ব্যাপার লেগেছে যে এরকম একটা সুযোগ করে দেওয়া, তারপরেও যদি অনীহা থাকে গিয়ে ভোট দেওয়ার। কাজে হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমি আসলে ধারাবাহিকতা করছে যে আমেরিকাতে আসলে ইলেকশনে পরে আলটিমেটলি যে প্রেসিডেন্ট হন, এটা কিন্তু ফার্স্ট স্টেপ। আলটিমেটলি প্রেসিডেন্ট হওয়ার পর হি অর শি ওনার কিন্তু অপরচুনিটি একটা ক্যাবিনেট তৈরি করা। আলটিমেটলি ক্যাবিনেটই আসলে ডিটারমিন করে যে মানে কোন কোর্সটা করতে চাচ্ছেন। আপনি যদি চিন্তা করেন যখন বুশ জুনিয়র যখন আসলেন সবাই কিন্তু ওনার কম্পিটেন্সি এবং সবকিছু নিয়ে ডাউট করেছেন, বাট আলটিমেটলি হি রিয়েলি র্যান হোয়াট এভার গুড অর ব্যাড ডিসিশন হি হ্যাজ টেকেন, খুব স্ট্রং ওনার ফিলোসফি। কলিন পাওয়েল ছিলেন, হ্যাঁ, কলিন পাওয়েল হি হ্যাড আ টিম অফ ভেরি স্মার্ট ছিলেন, ইভিল পিপল। কাজে আমার মনে হয় যে ইলেকশনের পরে ইফ হিলারি ক্লিনটন কামস, আই হোপ শি উইল কাম, যে উনি যে ক্যাবিনেটটা তৈরি করবেন সেটাও কিন্তু একটা দেখার এবং বিবেচনা করার একটা ব্যাপার থাকবে। আলমাস ভাই, ভোটারদের আচরণ ইলেকশন ডেতে, সেটা নিয়ে আপনি আপনার কোনো একটা অভিজ্ঞতা বলবেন কিনা দর্শকরা শুনতে চাচ্ছেন? ওই যেটা নাভিদ বলছিল যে ওইখানে প্রবলেমটা হচ্ছে যে ইলেকটোরাল কলেজের জন্য মানে অনেকেই ভাবে যে আচ্ছা আমি যদি আজকে ভোট দিতে না যাই একটা উইকডেতে কি এসে যায়, আমার ভোট তো কাউন্ট করবে না, এমনিও হবে না অমনিও হবে না। এটা একটা বড় এইরকম একটা অনীহা কাজ করে। এই জিনিসটা আমি দেখেছি যে মানে এটা একটা কি বলবো একটা নেগেটিভ বিষয়। আর দুই নম্বর হচ্ছে যে ওই যেগুলো হচ্ছে ধরেন মনে করেন একেবারেই ব্লু স্টেট বা একেবারেই রেড স্টেট, সেখানে অনেকে ভাবে যে আচ্ছা গেলাম না, আমি না গেলেও হিলারি জিতবে, না হলেও এটা না ট্রাম্প জিতবে আরেকটাতে। সো এই প্রবলেম। আর আরেকটা হচ্ছে যে ওদের মধ্যে আমরা মনে হয় আমাদের এই সাবকন্টিনেন্ট হয়তো আমরা একটু বেশি ওভার পলিটিসাইজড। আমরা হয়তো বন্ধু বান্ধব একসাথে হলেও পলিটিক্স নিয়ে আলোচনা করি, ওরা কিন্তু এতটা করে না। মানে বাস্কেটবল নিয়ে আলোচনা হ্যাঁ, হয়তো অনেক কিছু নিয়ে আলোচনা করার আছে, পলিটিক্স নিয়ে আলাপ করে, কিন্তু বলবেন না আমরা মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একটু আলাপ করি, মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আলোচনা করে। তাই আপা, আপনার কাছে মানে সেই ভোটের দিনের এক্সপেরিয়েন্সটা যদি আপনি আর যোগ করা থাকে, যে ভোটের নির্বাচনের সময় আপনি কখনো নির্বাচনের দিন আপনি কখনো আমেরিকাতে ছিলেন কিনা সেই সময়? হ্যাঁ ছিলাম, তখন রেগানের সেকেন্ড টার্মটার ওই সময় ছিলাম। সবার কথাই ঠিক, অ্যাকচুয়ালি ওদের মধ্যে এমন কোনো চাঞ্চল্য আসলে দেখা যায় না। যে জন্য এবার দেখেন বড় বড় গায়িকাদের নিয়েছে, বিয়ন্সে,
জেজি, এরা সবাই গান গেয়েছে এবং গান গেয়ে গিয়ে ওই একই কথা বলেছে, প্লিজ ভোট দিতে যেও। কারণ আসলেও কিন্তু ভোট দিতে যাওয়াটা অনেক সিস্টেম আছে। এই যে নাবিদ বলল যেভাবে যে কোনো সময় যে কোনো জায়গাকে পোলিং সেন্টার করা যায়, পোস্টাল ভোটের সিস্টেম আছে, কিন্তু ওই ইলেকট্রাল যেহেতু আলটিমেটলি ইলেকট্রাল ভোটেই কলেজ ভোটেই মানে প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই জন্য অনেকের মধ্যেই সেই অনীহা কাজ করে যে গেলেই কি আর নাকি। আমার নিজস্ব মানে বিশেষ করে ইয়েদের মধ্যে যে ব্ল্যাক পপুলেশন কৃষ্ণাঙ্গদের মধ্যে আমি দেখেছি ওদের মধ্যে অনেক, এবং এখনকার যে রেজাল্ট এসছে ধর নর্থ ক্যারোলাইনাতে, ওখানেও দেখা যাচ্ছে যে ওদের রিপ্রেজেন্টেশন আর্লি ভোটেও একটু কম, মানে কম্পেয়ার টু ধরেন হোয়াইট বা হিসপ্যানিক। তো আমার মনে হয় এই কাজগুলো, এই জিনিসগুলো ওদের মধ্যে কাজ করে। হ্যাঁ ভাই, আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবসময় আমরা বেশিরভাগ লোকই কিন্তু সবসময় আমরা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটস নিয়ে কথা বলছি। আপনি জানেন যে এই আজকে যে ভোটটা হচ্ছে এখানে কিন্তু প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছাড়াও কিন্তু অন্যান্য ধরেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা সেনেট, এবং শুধু তাই না, এবং এটা ডিপেন্ড করে কোথায় হচ্ছে, সেই কোন জিপ কোডে হচ্ছে, সেইখানে আবার কয়েকটা কোয়েশ্চেন থাকে, এবং যে তুমি এই প্রপোজিশনস থাকে, কোনো হয়তো একটা বাজেট অ্যাপ্রুভাল থাকে ওই কাউন্টির, বা মৃত্যুদণ্ড দেয়া যাবে কি চাপটা স্টেট এবার ইয়ে নিচ্ছে, ভোট নিচ্ছে। সো এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। না, সেটি তো বটে, কিন্তু আমি আবার আরেকটি সিরিয়াস বিষয় নিয়ে নাবিদ ভাই আপনার কাছে যেতে চাই। আপনি আমার খালি সিরিয়াস জিনিস, কারণ আমরা সিরিয়াস জিনিসগুলো সিরিয়াস জিনিস this whole election is a joke. Why? এই শুধু এই ইলেকশনের মানে সেটা হচ্ছে যে মানে আমরা যেগুলিকে অরিজিনালি ব্লু স্টেট বলছি, অরিজিনালি রেড স্টেট বলছি, মানে সেইগুলি ব্লু বা রেড হওয়ার পিছনে বড় কোনো কারণ বা আপনি দেখতে পান কিনা আপনার পর্যবেক্ষণ? Well, আমি যেমন ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক যে ব্লু, টেক্সাস যে রেড, এর কোনো বড় কারণ রয়েছে আমার কিনা? থাকা হয়েছে, যেমন আমি ক্যালিফোর্নিয়াতে থেকেছি, তো ক্যালিফোর্নিয়াটা সবাই যে সিলিকন ভ্যালি, আমরা দুই ভাবে ক্যালিফোর্নিয়াকে চিনি, একটা হলো হলিউড, একটা হলো সিলিকন ভ্যালি। এই দুইটা কিন্তু খুব প্রগ্রেসিভ একটা মাইন্ডসেট, ঠিক আছে। যখন এই আপনার সাইলেন্ট মুভি থেকে যখন টকিং মুভিতে গেল, এটা কিন্তু সেই ওই সাদার্ন ক্যালিফোর্নিয়াতেই হলো। আবার হিউলেট প্যাকার্ড যখন শুরু করলো, এটা নর্দার্ন ক্যালিফোর্নিয়া। ওই মাইন্ডসেটটা হলো ক্যারেক্টারিস্টিক অফ ক্যালিফোর্নিয়া, এই জন্য এটা কিন্তু মেজরিটি ব্লু। এগেন আমি আবার বলবো যে পুরা কিন্তু ব্লু না, আপনি একদম দক্ষিণে যান স্যান ডিয়েগো, এখানে আমি থাকতাম, ওইটা আবার খুবই রেড সিটি, ঠিক আছে। কারণ ওটা যে ওখানে দেখবেন খুব বড় নেভাল বেস আছে, মেরিন বেস আছে, এবং ওরা মিলিটারি ইজ ভেরি রিপাবলিকান ইন জেনারেল। সো আমি যেমন থাকতাম সেখানে স্যান ডিয়েগো ইজ এ রেড সিটি। একটু নর্থে যান অরেঞ্জ কাউন্টি, খুব ধনী লোকরা থাকে, ওইটা আবার রেড। তারপরে যান আপনি এলেতে নর্থে, তখন থেকে ব্লু শুরু হয়ে যায়। এটার মধ্যে কিন্তু পুরো যে ব্লু তা না, কিন্তু কারণটা ওই আমি বলবো যে ওরা ওই সবসময় ওখানে একটা পাইওনিয়ার মাইন্ডসেট আছে, তো এটার জন্য হয়তো বা ওরা একটু ব্লু। আমি মনে করি যে আসলে আপনি যদি দেখেন ব্লু স্টেট গুলো কিন্তু মেইনলি অন দ্য টু কোস্টাল সাইড, এবং আমি মনে করি যে মেইনলি ওখানে মোস্ট অফ দ্য ইমিগ্রেন্টস অথবা যে নিউ যে এন্টারপ্রেনিউর গুলো বাইরে থেকে আসছেন, ইনফ্যাক্ট দে রিয়েলি ট্রাই টু ফাইন্ড দেয়ার হোম ইন দ্য কোস্টাল সাইড। এই জন্য দেখবেন যে নিউ ইয়র্ক এবং বস্টন, মানে ওই সাইডগুলো, এবং সিমিলারলি ক্যালিফোর্নিয়া, সিলিকন ভ্যালি, এই সাইডগুলো আমার মনে হয় যে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগ রিজন যে ইমিগ্রেন্টস আর অ্যাট্রাক্টেড টু দোজ কোস্টাল। ওকে, কোস্টাল কথা যখন আসলোই, আলমাস ভাই আমরা একটা বিরতি নিয়ে আসি, আপনি এটা একটু কন্টিনিউ করেন। আমি শুধু যুক্ত করতে চাই, ফ্লোরিডা অনেক দিন থেকে ব্লু হচ্ছে না, রেড হচ্ছে না, ও কিছুটা গ্রে থেকে যাচ্ছে, তার কোনো কারণ আছে কিনা? এবং সেটা কাজী ভাইয়ের সে কোস্টাল থিওরি, তাতেও আবার একটু পাস করাটা, কারণ খুবই কোস্টাল। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আলমাস ভাই, জানতে চাইছিলাম যে মানে ফ্লোরিডার গ্রে থাকার কারণ যদি অনেকটাই কোস্টাল। ফ্লোরিডা, ইউ আর রাইট, যেটা কাজী ভাই বললেন যে কোস্টাল এরিয়াতে সাধারণত অনেক ইমিগ্রেন্টসরা থাকে, বাট ফ্লোরিডার ব্যাপারটা একটু ইউনিক। ফ্লোরিডাতে অনেক কিন্তু বয়স্ক লোকজন ওখানে থাকে, এবং বয়স্ক লোকজনদের কিন্তু অনেক সময় তারা ডিসিশনটা নেয় নানা রকম ভাবে, এটা সুইং করে, এবং এই কারণে কিন্তু ওটাকে মানে সবসময় একটা ব্লু বা সবসময় অন্য সময় অনেক কখনো ব্লু কখনো রেড, এটা একটা ব্যাপার হতে থাকে। আরেকটা ব্যাপার আছে এই কোস্টাল এরিয়াগুলোতে, শুধু ইমিগ্রেশন না, আপনি একটু খেয়াল করে দেখবেন যে অল দ্য মেজর ইউনিভার্সিটিজ আর মানে এখানকার পিপলগুলো তারা কিন্তু মোর এনলাইটেন্ড। মানে আপনি যদি ওয়েস্ট কোস্ট দেখেন আর ইস্ট কোস্ট দেখেন, স্পেশালি নিউ ইংল্যান্ড এই সাইডটা আর কি দেখেন, তো এনলাইটমেন্টটা কিন্তু একটা কাজ করে, যে প্রগ্রেসিভনেসের দিকে একটা কাজ করে। আর
প্লাস এই দুইটা কোস্টেই কিন্তু অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ইকোনমিক হাবগুলো এদিকেই কিন্তু সো যেই দুটো আমি কথা বললাম পরে এই দুটো একটাও কিন্তু ফ্লোরিডার বেলায় খাটে না সো সেই জন্য ফ্লোরিডার ব্যাপারে একটা কোয়েশ্চেন মার্ক সবসময় থেকে যায় আর কি। তাই আপা আপনি কোনো কিছু যোগ করবেন কিনা যে কেন পার্টিকুলার স্টেটগুলি ডেমোক্রেটদের পক্ষেই থেকে যাচ্ছে বছর পর বছর ধরে বা রিপাবলিকানদের পক্ষে থাকছে? কারণ গত 60-70 বছরের হিসাব যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন অল্প কিছু স্টেট আসলে সুইং করেছে বা সুইং স্টেটের খাতায় নাম লেখাচ্ছে অল্প কিছু স্টেটই। এর কারণ কি বলে আপনি? এটা আমার মনে হয় যে দেশের স্টেট আছে আসলে স্টেটদের মধ্যে পপুলেশনের তো সেরকম কোনো ভ্যারিয়েন্স হচ্ছে না, ধরেন 60-70 কিন্তু বছর আমরা মানে তো এখান একবার থেকে আওয়ামী লীগকে পছন্দ করছি, একবার বিএনপি কে পছন্দ করছি। ওদের লয়্যালটি বোধহয় একটু আমাদের তুলনায় বেশি, বা ওদের পলিটিক্যাল ইয়েতে যেটাই হোক। আর ফ্লোরিডার কথা যদি আসি, হ্যাঁ ইট ইজ আ গ্রেট স্টেট, কিন্তু রিসেন্টলি দেখছিলাম যে ওখানে বলছে যে ওদের কিউবান যারা আছে, কিউবানরা অরিজিনালি রিপাবলিকান, কিন্তু আবার নিউ জেনারেশন কিউবান তারা আবার ডেমোক্রেট। এদিকে হ্যাঁ, এদিকে আবার পোয়ের্টো রিকোর একটা বিরাট পপুলেশন এসে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা দুইজনেই টার্গেট করেছে, ট্রাম্প এবং হিলারি। দে হ্যাভ টার্গেটেড দ্য যে হিসপ্যানিক পপুলেশন। তারা মনে করছে যে জিতবে সে ওই হিসপ্যানিক পপুলেশনের ইয়েতেই জিতবে। তো এটা কিছুটা গ্রেড থেকে রেজাল্ট নিয়ে যদি একটু বলেন যে কোন সময় নাগাদ আমরা আসলে একটু চিত্র পেতে থাকবো এবং কখন নাগাদ আসলে এটি করতে থাকে? বিবিসি যে গাইডলাইনটা দিয়েছে সেই বিবিসি গাইডলাইনে বলছে যে আমরা মোটামুটি ভাবে যে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলি নিয়ে আমরা কথা বলছি তার মধ্যে ভার্জিনিয়াকে সবার আগে জানতে পারবো ইলেকট্রাল ভোট চাইতে, এদিকে ভার্জিনিয়া। আসলে আমরা কখন থেকে বুঝতে পারবো? আসলে ওদের শেষ হয় রাত্রে 8টার সময়, বোধহয় না? 8টায় শেষ হয়, আটটা ধরো ওইরকম সময়। আবার লাইনে যদি কেউ কি ঠিক 8টার সময় দাঁড়ায় তাকে কিন্তু ভোট দিতেই হবে। আচ্ছা, আবার 3 ঘন্টা টাইম ডিফারেন্স আছে। সো এখন কথা হলো ইস্ট যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু 6টা ডিফারেন্ট টাইম জোনে ভোট হচ্ছে এবার। হ্যাঁ, তো যার ফলে এই একখানে শেষ হচ্ছে আর একখানে চলছে। কিন্তু ওখানে এক্সিট পোল বলে একটা জিনিস হয়। সোজা কথা, সোজা বাংলা যাকে বলে, আপনি বের হচ্ছেন জিজ্ঞেস এই কাজী কারে ভোট দিচ্ছে, আমরা এখানে যেমন অনেক সময় বলি না, কিন্তু ওখানে বলে দেয়। তো ওইটার ভিত্তিতে তখন হয় কি মিডিয়ারা আপনার প্রচার শুরু করে যে, এবং সচরাচর দেখা গেছে যে ওই এক্সিট পোল এবং আসল রেজাল্টের মধ্যে তফাৎ হয়নি কোনো সময়, আমার মনে হয় দেখে দেখা। যার ফলে হয় কি যে ওই বের হচ্ছে তখনই কিন্তু ওরা ফটাফট গুনে আপনি ওই সন্ধ্যা রাতের মধ্যে একটা ভালো চিত্র। আর যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিন, তারা রেজাল্টটাও আসলে জেনে ফেলে যে এই রেজাল্টটা তো একসাথে দিতে হয় না, মানে সিস্টেমটা কি ওরা তো বলছে যে স্টেট সেই স্টেট তো ঘোষণা করে দেয় তাদের রেজাল্ট। হ্যাঁ, কিন্তু ওগুলি ট্যালি করে অফিশিয়ালি সময় লাগে, কারণ আমি জানি না এখন রিসেন্টলি কি হয়েছে, বাট আগে যেটা হতো ওই আমাদের মতন কাগজে করতে, একই সিস্টেম। না, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি স্টেট টু স্টেট। অ্যাকচুয়ালি কোন স্টেটে হচ্ছে ইলেকট্রনিক, কোন স্টেটে হচ্ছে রাইট ইন, মানে আপনার এই কাগজের ব্যালট। সো ডিপেন্ড করে। আর বাট আপনি আমাদের যেটা বলেন যে কখন থেকে আমরা রেজাল্ট পাওয়া শুরু করব, আমার ধারণা যে আগেরবার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের আগামীকাল ভোর 6টার পর থেকে আমরা কিন্তু মোটামুটি একটা চিত্র পেয়ে যাবো। ওদের সন্ধ্যা রাতে, হ্যাঁ ওদের সন্ধ্যা রাত সেরকমটাই আসলে বলছে বিবিসিও, যে আমরা যে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলির মধ্যে ভার্জিনিয়াকে দেখতে পারবো, যা 13টা ইলেকট্রাল কলেজ রয়েছে। ভার্জিনিয়া যদি আসলে মানে বারাক ওবামা 2008-2012-তে পেয়েছেন ভার্জিনিয়া, এবার যদি ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া না পান তাহলে আসলে তার মানে প্রথম শুরুটাই খুব খারাপ হবে। আবার হিলারি যদি ভার্জিনিয়া হারান তাহলে তার আসলে বড় এবং লম্বা শীতল একটি রাত তার জন্য। হ্যাঁ, তবে ওদের যেটা হলো যে যেমন ক্যালিফোর্নিয়া খুব ব্যান করে, কারণ ক্যালিফোর্নিয়ার একাই তো 55। হ্যাঁ, তো ওইগুলো হয় কি যে ওই দাওয়া মারা আর কি, কয়টা দাওয়া মারলে খেলে একটা ভালো একটা এগিয়ে যায়। রাইট, মানে ক্লিনটনের সেদিক দিয়ে খুব সুবিধা আছে, ওর কাছে ক্যালিফোর্নিয়া রয়েছে যেটা অনেকখানি, নিউ ইয়র্ক রয়েছে, নিউ জার্সি, মানে মনে হয় ছোট, আসলে কম না 14টা। সো বড় জায়গাগুলি অনেকটাই ওর কাছে রয়েছে। আর বড়র মধ্যে ট্রাম্পের কাছে শুধু টেক্সাস, যার হচ্ছে 38টা। আমরা একটা বিরতি নিচ্ছি নাবিদ ভাই, বিরতির পর যখন আপনার কাছে ফিরবো তখন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, যেটি আসলে কিছুটা আপনাদের আলোচনা আসছে। অভিবাসী ইস্যুটা এত বড় ইস্যু আমেরিকাতে কেন হলো? এটা কি আসলে শুধুই জঙ্গিবাদ নাকি চাকরি এবং আরো অন্যান্য স্বাস্থ্য বীমা সুবিধা তার সাথে আসলে জড়িত রয়েছে? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। নাবিদ ভাই, বিরতির আগে যেটি আপনাকে জানতে চাইছিলাম যে ইমিগ্রেন্ট ইস্যুটা, বা মানে আমাদের ভাষায় বললে যেটি অভিবাসী, তাদের ইস্যুটা এত বড় হয়ে উঠছে কেন আমেরিকাতে? আবার ওইটাই বলবো যে বিশেষ করে যে ডোনাল্ড ট্রাম্প যেটা করছে যে মিডল আমেরিকা, যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, ওদের
ওদের ওদের সংজ্ঞাটা হলো আমেরিকা গ্রেট ছিল যখন আমেরিকা ওয়াজ হোয়াইট, কিন্তু আমাদের ডেফিনিশন আমি যেমন যোগ করি বলি ইলিগাল ইমিগ্রেশন স্টার্টেড ইন 1492। তো ওদের ইয়েটা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, কারণ সাদা, কারণ ওদের ভয় হলো যে 2042-এ কিন্তু আমেরিকাতে কিন্তু সাদারা মাইনরিটি হয়ে যাবে। তো ওদের ইয়েটা হলো যে ঠিক আছে আমি যদি ইমিগ্রেশনটাকে কন্ট্রোল করি, কথার কথা যে তার মানে আমি সবাইকে আসতে বন্ধ করছি, তার মানে আমেরিকা উইল বিকাম গ্রেট অ্যাগেন। আগে ছিল সাদারা ছিল, তাহলে কি আমাদের চাকরিগুলি বাইরে যাচ্ছে না? এমনকি ম্যানুফ্যাকচারিং জব না হয় বাইরে গেল, কিন্তু প্রচুর আমরা তো বাইরে চাকরি করেছি, এখানে আমরা সবাই আমেরিকাতে চাকরি করেছি, ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছি। ওখানে গিয়ে আমাদেরকেও কোয়ালিফাই করতে হতো। হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ার পাইনি বলে নাবিদকে নেওয়া হয়েছে, তার মানে কি বলে যে তার মানে যদি নাবিদকে আমি বাইরে রাখি তাহলে এখানে একটা আমেরিকানকে আমি বসাতে পারবো। তো সবাই কিন্তু ওই অভিবাসনটা ম্যাপস টু দ্যাট আমেরিকা গ্রেট অ্যাগেন, আমেরিকানস হোল্ডিং আমেরিকান জবস, আমেরিকান ম্যানুফ্যাকচারিং আমেরিকা, এন্ড সো সবই আমাদের হবে। প্রোটেকশনিজমে ম্যাপিং হচ্ছে। কাজী ভাই আপনি হ্যাঁ, না আমি মনে করি, আমার মনে হয় এখনো মোস্ট অফ দ্য আমেরিকানস তারা মনে করেন যে আসলে দিস ইজ স্টিল বিলিভ টু বি দ্য ল্যান্ড অফ ইমিগ্রেশনস, এবং ইমিগ্রেন্টরা এসেই বিল্ড দিস কান্ট্রি। ইমিগ্রেন্টদের জন্যই ইটস সাচ এ ওয়েলথি নেশন ইন টার্মস অফ নলেজ অ্যান্ড ফাইন্যান্স, এবং এটা কন্টিনিউ করবে। আপনি সিলিকন আছে ওয়েলথি নেশন ইন টার্মস অফ নলেজ অ্যান্ড ফাইন্যান্স, এবং এটা কন্টিনিউ করবে। আপনি সিলিকন ভ্যালি বলেন, আপনি ইফ ইউ জাস্ট টেক অল দ্য ইমিগ্রেন্টস আউট, ইটস জাস্ট গোয়িং টু বি ব্যারেন ল্যান্ড। আপনি হলিউডের কথা বলেন আর নিউ ইয়র্কের এন্টারপ্রেনারদের কথা বলেন, এই সেম ওয়ে ইমিগ্রেন্টস আলটিমেটলি ইজ এ বিগ সিন in the development and the changes that are happening in USA. Because immigrant ছাড়া আসলে আমেরিকা চিন্তা করা যায় না, সেটা আমিও জানি, কিন্তু যেটা আমি বলছিলাম যে দ্যাটস এভরিবডি নোস, কিন্তু দেয়ার ইজ দ্যাট মিডল আমেরিকা যারা মনে করে যে নো ইট শুড নট বি দ্যাট ওয়ে, দ্যাটস হোয়াট দে আর প্লেইং, সেটা বলতে গেছে। আলমাজ ভাই আপনি ইমিগ্রেন্টদের নিয়ে এবং অনেকেই বলছেন যে ট্রাম্প আসলে অনেক মানুষের কথা, মনের কথা বলছেন যে তারা চাকরি ফিরে চান, তারা আমেরিকাকে গ্রেট দেখতে চান, এবং তার জন্য ইমিগ্রেন্টরা একটা বড় বাধা। না, এটা ট্রু, এটা এবং স্পেশালি যারা একটু কম এনলাইটেন্ড, যেটা বলছিলাম আর মানে আমাদের বাইরের মানে কোস্টাল এরিয়াগুলো বা মিডওয়েস্ট, এদের মধ্যে জিনিসটা কিন্তু আরো বেশি এটা কাজ করছে, এবং ট্রাম্প এটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। অফকোর্স আপনি দেখছেন যে ট্রাম্প কিন্তু প্রথম থেকেই ওবামা কেয়ারের এগেনস্টে বলে যাচ্ছে। ওবামা কেয়ার হ্যাজ ডান ওয়ান্ডার্স। হ্যাঁ, মানে মিলিয়ন্স অফ পিপল তারা কিন্তু ইয়েতে মানে এখন একটা ভালো ইন্স্যুরেন্স কাভারেজ ছিল না। তো এখন তারা মনে করছে, এই আমেরিকান গুলো মনে করছে যে এই কাভারেজ তো আমার পকেট থেকেই যাচ্ছে, আমার পকেট থেকেই আমাকে এটাকে বিয়ার করতে হচ্ছে। সোশ্যাল সিকিউরিটি মানি, ফুড স্ট্যাম্পস, এই ইমিগ্রেন্টসরা এসে, ইলিগাল ইমিগ্রেন্টসরা এসে তারা তো আমাদের এই টাকাগুলো আমাদেরকে শেয়ার করতে হচ্ছে। আমাদের যে ন্যাচারাল মানে রিসোর্স, আমাদের যে আমাদের যে আমেরিকার যে রিসোর্স, সেই রিসোর্সে তারা ভাগ বসাচ্ছে। সো এবং জব মার্কেটে তারা ভাগ বসাচ্ছে। সো এই ফিলিংটা ডেফিনেটলি যারা একটু কম এনলাইটেন্ড তাদের মধ্যে আছে। আরেকটা ব্যাপার আছে যে হিলারি যেটা বলছে যে না, উই আর মানে স্ট্রঙ্গার টুগেদার। এই স্ট্রঙ্গার টুগেদার করতে গিয়ে অনেকে ভাবছে যে অনেক যারা ইলিগাল ইমিগ্রেন্ট আছে, যারা আমাদের অ্যাকচুয়ালি লায়াবিলিটি মনে করছে তাদেরকে হিলারি এসে অ্যামনেস্টি দিয়ে দেবে, তো তখন কিন্তু তারা লিগ্যাল হয়ে যাবে। সো এই জিনিসটা নিয়ে একটা মনের মধ্যে শঙ্কা, কিন্তু তারা বুঝতে পারছে না যে সে নিজেও বা তার নিজের বাপদাদাও কিন্তু ইমিগ্রেন্ট ছিল, এবং আমেরিকার প্রোগ্রেস কিন্তু এই ইমিগ্রেন্টদের নিয়েই হবে। এবং আমেরিকা যে সবচেয়ে বড় ইকোনমি ওয়ার্ল্ডের মধ্যে, এই মানুষ না থাকলে এই মানে আমেরিকার টাকা তো রোল করতো না, ইকোনমি তো রোল করতো না। তাই আপা ইমিগ্রেশনের আরেকটা সুবিধা আছে কিনা যে আমেরিকার যে কালচারাল ডমিনেন্স সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ইমিগ্রেন্টদের ওদের এখানে আসতে দিতে হবে। মানে আপনি কিভাবে দেখেন যে ইমিগ্রেন্টদের ইস্যুটা আমেরিকাটা যেভাবে ডিল করছে, এই প্রেসিডেন্ট ইলেকশনে যেভাবে ডিল হয়েছে, সেটা আপনি? এই প্রেসিডেন্ট দুই রকম করেছে। হিলারি ক্লিনটন বলছে স্ট্রঙ্গার টুগেদার, আর ও হলো ডিভাইড করছে নেশনটাকে, ট্রাম্প। এবং আমি সবার সাথে একমত যে আমেরিকার প্রোগ্রেসের জন্য কিন্তু ইমিগ্রেন্ট দরকার, ইমিগ্রেন্ট ছাড়া তো হবে না। এবং তাদের সংখ্যা ওইটা হচ্ছে যেমন এশিয়ানরা স্পেশালি আইটি ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে যে ডমিনেন্সটা দেখাচ্ছে, আপনি যদি হোয়াইট পপুলেশনে দেখেন, ইভেন কলেজ এডুকেটেড হোয়াইট খুব কম কিন্তু এইসব ইঞ্জিনিয়ারিং এইসব লাইনে তারা যায়, তারা কিন্তু খুব একটা যায় না। এই ইমিগ্রেন্ট যারা আছে তারা যায়। এবং যেটা হলো যে যেসব সাদা মিডওয়েস্টের যেসব সাদারা আছে, অ্যাকচুয়ালি ওনারা কলেজ এডুকেটেড না, এবং অ্যাকচুয়ালি ওনারা বুঝতে পারছেন না যে এঞ্জিন অফ গ্রোথটা ইমিগ্রেশন দিয়েই হয়। এঞ্জিন অফ গ্রোথটা স্ট্যাটিক একটা পপুলেশন দিয়ে হবে না, ওই ইমিগ্রেশন পপুলেশন দিয়ে এঞ্জিন অফ গ্রোথ অ্যান্ড গ্রেট আমেরিকা ওই ইমিগ্রেশন দিয়েই হবে। নাবিদ ভাই, 19 মাসের একটা
অবসান হতে যাচ্ছে আজকে, মানে ক্যাম্পেইনটা 19 মাস, যদি আপনি প্রাইমারি ককাস এগুলি ধরে ধরে যদি 19 মাস এবং জুলাই মাসে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও আমাদের হিলারি এবং তারা আমাদের অনেক সময় নষ্ট করেছেন বা অনেক কিছু উপহার দিয়েছেন, আপনার জন্য সবচেয়ে মানে আপনি মনে রেখেছেন এরকম সবচেয়ে বড় স্মৃতি বা মধুর স্মৃতি কোনটি? আমি আবার বলবো, আমি যদি কমেডিয়ানের টুপি পরি তাহলে তো আমার সব মধুর স্মৃতি তো হলো ডোনাল্ড ট্রাম্পের। এবং আমি চাচ্ছি, আমি একদম পরিষ্কারভাবে বলছি যে চাচ্ছি যে উনি প্রেসিডেন্ট না হন, কিন্তু কথা হলো যে উনি তো ওনার সবচেয়ে, আমি জানি এটা সত্যি কিনা, উনি একটা কথা বলেছেন যে আমার পূর্বপুরুষরা এই দেশে এসে মানে আমরা ইভেন্চুয়ালি দেখলাম যে এই দেশটা ইমিগ্রেন্টটা নিয়ে নেবে, এটা আমি আশা করিনি। তা আমার এটাই হাস্যকর জিনিসটা, যেটা বললো যে ইউনো ওরাও তো ইমিগ্রেন্ট হিসেবে আসছে। এটা একটা এখানে একটা এক্সাম্পল আছে, এরকম বহু খুঁজে বের করা যায়। আপনার জন্য সবচেয়ে মানে মনে রাখার মতো মোমেন্ট কোনটা? আমার হলো এইটি হলো যে মানে এখানে কিন্তু একটা স্যাড ব্যাপার আছে যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এখন কথা হলো মেক আমেরিকা গ্রেট অ্যাগেন মানে তো বলবো যে সবাই চলে যাও, আমরা সব নেটিভ আমেরিকানকে সব ফেরত দিয়ে দিই। দ্যাট ইজ রিয়েলি দ্য আমেরিকা উইচ ওয়াজ দ্য অরিজিনাল আমেরিকা, কিন্তু আমরা সেটাকে বলছি না। তো আই থিঙ্ক দ্যাট ইজ রিয়েলি দ্য মোস্ট সার্কাস্টিক পার্ট, আমি বলবো। কাজী ভাই, এই প্রথম আমরা আমেরিকাতে একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট পেলাম যিনি বলেছেন যে নির্বাচনের পরে তিনি ফলাফল মেনে নেবেন কিনা সেটা তিনি জয়ী হলে পরে ঠিক করবেন বা ঠিক করবেন, কিরকম মানে এটিকে আপনি কিভাবে দেখছেন? মেবি গোয়িং ব্যাক টু ইউর প্রিভিয়াস কোশ্চেন, হয়তো এটাই একটা বিশাল একটা মানে অনুধাবন করা গেল। না, ট্রাম্প এরকম অনেক মোমেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন, মানে একের পর এক। অ্যাবসলিউটলি। এবং মানে হিলারি ক্লিনটনও আসলে কম যান না, তবে তার মোমেন্টগুলো এত উপভোগ্য হয় নাই। আসলে যে আমরা যেটা বলছি আর কি, যে স্পিকিং অফ হুইচ, আপনি কিন্তু সুন্দর একটা নীল রঙের জ্যাকেট পরে আছেন। আমার একটা মনে হচ্ছে যে এই ইলেকশনে সবচেয়ে বড় যেটা মেসেজ মানুষ অনুধাবন করেছে যে হাউ ডিভাইসিভ এ পারসন ক্যান মেক এ নেশন, এবং ট্রাম্প ওটা আসলে প্রমাণ করে গেছেন যে হাউ ডিভাইসিভ ক্যান মেক ইন টার্মস অফ রেসেস, ইন টার্মস অফ আপনার মানে ফাইন্যান্সিয়াল ডিফারেন্সেস অ্যান্ড সো অন। আরেকটা জিনিস হচ্ছে যে সবাই যে মনে করে যে হাউ থিক স্কিন হি হ্যাজ, যে কন্টিনিউয়াসলি লাই করে যাচ্ছেন অথবা কন্টিনিউয়াসলি স্ক্যান্ডাল হচ্ছে, বাট স্টিল হি ইজ সার্ভাইভিং, এবং কোনো কিছুকে পাত্তা দিচ্ছে না, কেয়ার করছে না। আলোচনা, আপনি কি মনে করেন ক্লিনটন এবং ট্রাম্পের মধ্যে আপনি সবচেয়ে মনে রাখবেন কোন মোমেন্টটা? মনে রাখার মতো অনেক মোমেন্ট আছে। আমি তিনটা ডিবেটই আসলে খুব ডিবেট এবং প্রচারণা না দিক, এক্স্যাক্টলি তিনটা ডিবেট আমি মনে রাখবো, বিকজ এত একপেশে ডিবেট আমি কখনো দেখিনি, আমার মনে পড়ে না। এবং আমার মনে পড়ে যে মানে মাঝে মাঝে ক্লিনটন বোধহয় ইচ্ছে করেই কি নিজের পায়ে নিজে কুড়োল মারছিল না কিনা জানি না, যেমন যখন সে হঠাৎ করে বললো যে হ্যাঁ আমি ট্যাক্স ইভেড করেছি ডিবেটের মাঝখানে, মানে ট্রাম্প। সো এই জিনিসগুলো স্মার্ট, দ্যাট মেক্স মি স্মার্ট। সো এটা আরেকটা হচ্ছে যে এই রিসেন্ট যে বমশেল, এই যে আমাদের অ্যান্থনি উইনার, সো দ্যাট ওয়াজ লাইক দিস ওয়াজ আ ক্লাসিক থিং, যে কথা নাই বার্তা নেই, দিস ওয়াজ আ সারপ্রাইজ আর কি। মানে সেটা তাহিয়া, আপনি কোনটা মনে রাখবেন? সেকেন্ড ডিবেট থেকে আমার মনে আছে উনি বললেন যে উনি জিতলে হিলারিকে উনি জেলে দিয়ে দিবেন। আচ্ছা, থার্ড ডিবেটে উনি বললেন, একদম স্ন্যাপ করে বললেন শি ইজ আ নাস্টি ওম্যান, বুঝেছেন? সো আনপ্রেসিডেন্টেড, কোনোদিন কখনো কোনো আমেরিকান পলিটিশিয়ান বলেন বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো পলিটিশিয়ানকে, যাদেরকে আমরা মনে করি যে সিভিলাইজ ডেমোক্রেসি যাদের আছে, তাদের কোনো পলিটিশিয়ানকে এই ধরনের উক্তি করতে, স্পেশালি এই ধরনের প্ল্যাটফর্মে এসে কখনো করতে দেখিনি। আমার মনে হয় এটা। তবে আপনার ওইটা মনে আছে কিনা, কোন একটা ডিবেটের সময় হিলারি হাঁটছিলেন পেছন পেছন, যে ট্রাম্প তাকে সারাক্ষণ ফলো করছিলেন, ওইটা আমার কাছে অসাধারণ লাগছে। এবং এটাতে কিন্তু স্যাটারডে নাইট লাইভে কিন্তু এসএনএল এ কিন্তু খুব ভালো স্কেট করেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের কমেন্ট মনে আছে যে হি ওয়াজ নট ইমপ্রেসড, লেটার অন ওয়ান অফ দ্য কমেন্টস, আই এম নট ইমপ্রেসড এবং রং, এই এক্সপ্রেশনটাকে তিনি অন্য মাত্রায় নিয়ে গেছেন। নাবিদ কি বলেন? রং বলাটাকে আমি তো বললাম যে মানে দিস ইজ আ ফার্স্ট অফ ইটস কাইন্ড, মানে আমরা এরকম দেখিনি এবং এরকম দেখবো না। আমি ব্যক্তিগতভাবে এই লোকটাকে মিস করব। আসলে মানে ডোনাল্ড ট্রাম্পকে আমরা আসলে মিস করার কথা। এতদিন টেলিভিশনে উনি যেভাবে আমাদেরকে এন্টারটেইন করেছেন, এরকম আর পাওয়া যাবে না মনে হয়। উনি ওনার অ্যাপ্রেন্টিস শোটা যেভাবে রান করতেন, মনে হচ্ছে ওনার এই ক্যাম্পেইন এবং ইয়েটা উনি ওইভাবেই কিন্তু রান করতেন। মানে আপনি এই সময় ধরে নিচ্ছেন তাহলে যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা আমি ধরে নিচ্ছি, মানে উনি যদি প্রেসিডেন্ট হন সেটা আসলে খুবই একটা জিনিস বলে আমি আমাদের একদমই শেষ করে দিতে হবে, সেজন্য আর ওইটা শোনার উপায় নেই। আমরা খুবই ধন্যবাদ জানাই তাহিয়া খলিল, সৈয়দ আলমাস কবির, কাজী নজরুল ইসলাম দীপু এবং নাবিদ মাহমুদ, অবশ্যই আপনাদেরকে
এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।